নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 8। হ্যাঁ বন্ধুরা, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও। সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, আর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল বিষয়ের সম্পূর্ণ পাঠ্য বই ভিত্তিক সাজেশন কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি তোমরা শেষ অবধি না কেটে দেখো, এবং ভিডিওতে বলা যে সমস্ত জায়গায় আমি টেস্ট বইয়ের ভিতরে কোডিং করে দিচ্ছি, ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে দিচ্ছি, সেই সমস্ত জায়গাগুলো তোমরা বইয়ে দাগিয়ে এখন থেকেই পড়তে শুরু করে দাও, তোমরা উপকার অবশ্যই পাবে। আর আমি কয়েকটা জায়গায় বুঝিয়ে দিয়েছি, সম্পূর্ণ বইটা বোঝানো সম্ভব হয়নি, কারণ তোমাদের 4টা অধ্যায় রয়েছে। 4টা অধ্যায় যদি আমি ধরে ধরে বোঝাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর অত বড় ভিডিও দেখার ধৈর্য তোমাদের ভিতরে নেই। তাই আমি সম্পূর্ণ ভিডিওটিকে 30 মিনিটের ভিতরে করার চেষ্টা করছি 4টা অধ্যায়কে কেন্দ্র করে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আমি তোমাদের তাহলে টপিক ধরে ধরে বুঝিয়ে দিব। আর যদি আমার ইচ্ছে হয় তাহলে পরীক্ষার প্রাক মুহূর্তে আমি অবশ্যই সহায়িকা বইয়ের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো বলে দেবো। তবে আমি একটা কথা বারবারই বলছি, তোমরা টেস্ট বইয়ের উপর ভিত্তি করে যে সাজেশনটা দিয়েছি এটা যদি ফলো করে যাও তাহলে তোমরা সম্পূর্ণ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, পরীক্ষার প্রাক মুহূর্তে স্কুলের স্যারেরা যে প্রশ্নগুলো তোমাদেরকে বারবার বলবে সেগুলোর দিকে কিন্তু অবশ্যই মনোনিবেশ করবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। কারণ পশ্চিমবঙ্গে অনেক স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের আলাদা আলাদা শিক্ষক, তারা আলাদা আলাদা মানসিকতা নিয়ে প্রশ্ন করবে, তাই তাদের পড়ানো ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে অবশ্যই তোমরা ফলো করবে। তো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, সবার প্রথমে তোমরা অষ্টম শ্রেণীর ভূগোল বইটি হাতের সামনে নিয়ে নাও। এরপর বইয়ের শেষের দিকে একেবারে 124 নম্বর পেজে চলে আসো। এখানে তোমরা দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে তোমাদের অধ্যায়গুলো দেওয়া রয়েছে, কি কি অধ্যায় পরীক্ষা হবে: চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো এই অধ্যায়গুলোর উপর ভিত্তি করে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হতে পারে তা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা শেষ অবধি ভিডিওটির সঙ্গে থেকো, উপকার কিন্তু অবশ্যই পাবে। প্রথমে তোমরা 30 নম্বর পৃষ্ঠায় চলে আসো। দেখো চাপ বলয় ও বায়ুপ্রবাহ, এখানে কিন্তু বায়ুচাপ বলয় কাকে বলে তার কিন্তু সংজ্ঞাটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু সংজ্ঞাটা পড়বে। ব্র্যাকেট করে দেওয়া রয়েছে যে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে, একে বলে বায়ুচাপ বলয়। এই বায়ুচাপ বলয় কত দূর অবধি বিস্তৃত রয়েছে? 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। মাথায় রাখতে হবে জায়গাটা, খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্ন ক্ষেত্রে আসতে পারে। এর বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখবে। এর বৈশিষ্ট্য কি রয়েছে? যে এখানকার বায়ু কিন্তু সারা বছর উষ্ণ থাকে, স্থলভাগের তুলনায় জলভাগ এখানে বেশি, উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়। তো এই পার্টগুলো, যে বৈশিষ্ট্যগুলো পরপর দেওয়া রয়েছে এখানটায় দেখে নাও, পরপর যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তোমরা সহায়িকা বই থেকেও পড়তে পারো, আবার পাঠ্য বই থেকেও পড়তে পারো। তো এখানটায় পড়লে অনেকটা সহজ হবে। এবার দেখো 31 নম্বর পৃষ্ঠায় নিরক্ষীয় শান্ত বলয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিরক্ষীয় শান্ত বলয় খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। কি বলেছে এখানে? নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা ওপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্তভাবে বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। আর এরপরে দেখবে ডোলড্রামস। এটা কি? প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ কি? ডোলড্রামসের অর্থ কি? শান্তাবস্থা, মানে শান্ত অবস্থা। বুঝতে পেরেছো? এরপরে কর্কটীয় ও মকরীয় অঞ্চল পড়তে হবে তোমাদেরকে, ইম্পর্টেন্ট রয়েছে। পার্টগুলোকে দাগিয়ে নাও তোমরা জাস্ট, কারণ বেশি আলোচনা করলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, আর সকলেরই কিন্তু বড় ভিডিও দেখতে পছন্দ হয় না। তো চলো জাস্ট তোমরা দাগিয়ে নাও। ছবিটা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এই ছবিটি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই পার্টটাকে অবশ্যই দেখবে, এই বৈশিষ্ট্যগুলো পার্টগুলোকে দেখবে তোমরা অবশ্যই। অশ্ব অক্ষাংশ, বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। অশ্ব অক্ষাংশ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন অশ্ব অক্ষাংশ বলা হয়? খুব ইন্টারেস্টিং, একটু পড়ো। দেখো 16 শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো, ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যাতে অনেক বেশি সময় লাগতো।
এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। তো খুব ভালো করে মাথায় রাখবে এখানটায়। হ্যাঁ, এরপরে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, এখানে ব্র্যাকেট করে নাও, এই পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, দাগিয়ে নাও, খুব ভালো মতো করে দাগিয়ে নাও এই দুটো পার্টকে। আর এই ছবিটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তোমরা খুব ভালো আঁকতে পারো আশা করি। তো খুব সুন্দর করে কিন্তু কম্পাস দিয়ে গোল করে নিয়ে তারপরে এটা প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? এরপরে তোমরা 32 নম্বর পৃষ্ঠায় এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো পড়বে, ছবিটা একটু দেখবে। তারপরে এরপরে চলে আসবে মেরু অঞ্চলে। এই দুই গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু মধ্যবিত্ত অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি করেছে। ব্র্যাকেট করা আছে, খুব ভালো করে পড়বে, বৈশিষ্ট্যগুলোকে তোমরা অবশ্যই দেখবে। তাহলে কিন্তু অনেকটাই তোমাদের হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, অবশ্যই পাঠ্য বই থেকে তোমরা পড়ে নেবে, তাহলে কনসেপ্টটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আমি পড়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, কিন্তু ভিডিও বড় হয়ে গেলে তোমরা দেখবে কিনা এই জন্য করছি না। তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রত্যেকটি টপিক ধরে ধরে বুঝিয়ে দেবো। এরপর তোমরা চলে আসো 33 নম্বর পৃষ্ঠায়। এখানে কেন্দ্র বহির্মুখী বল, এই পার্টটা কিন্তু একটু পড়তে লাগবে। এবং তারপরে এখানটায় দেখো কোরিওলিস বল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ফেরেলের সূত্র, এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অশ্ব অক্ষাংশের মতনই। এই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ স্কুলে কিন্তু এসে থাকে। কোরিওলিস বল কি, ফেরেলের সূত্র কি, বুঝতে পেরেছো? দাগিয়ে নাও, খুব ভালো করে পড়বে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর তোমরা 34 নম্বর পৃষ্ঠায় চলে আসো। এখানে 22 ব্যালেট সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। 22 ব্যালেট সূত্র, ডাচ আবহবিদ 22 ব্যালেট 1857 সালে, কত সালে? 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধের বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পিছনে ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীত অবস্থা দেখা যায় দক্ষিণ গোলার্ধে। তো এই পার্টটা দেখবে, অবশ্যই দেখবে, খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা দেখবে নিয়ত বায়ু প্রবাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নিয়ত বায়ুর কিন্তু 3টে ভাগ রয়েছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এই 3টে বায়ু সম্পর্কে তোমাদের পড়তে হবে। আয়ন বায়ুর পরিচয় কি? আয়ন বায়ুটা তোমরা পড়বে এখানে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। উত্তর ও দক্ষিণ গোলার্ধের 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল এই বায়ু প্রবাহিত হয়। খুব ভালো মতো করে কিন্তু পড়বে, দেখে নাও সুন্দর করে। তারপরে এখানটায় উত্তর পূর্ব আয়ন বায়ু কাকে বলে, তো এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দাগিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এগুলো। এরপর তোমরা 35 নম্বর পৃষ্ঠায় চলে আসো। এখানটায় দেখে নাও যে ঘন্টায় কিন্তু প্রায় 16 কিমি বেগে এই বায়ু প্রবাহিত হয়, বুঝতে পেরেছো? এটা কিন্তু ভালো মতো করে দেখবে এই পার্টগুলো। অন্য নামে আয়ন বায়ু, যে আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বলা হয়। যে আয়ন বায়ুর ইংরেজি নাম ট্রেড উইন্ড, যার আক্ষরিক অর্থ হলো বাণিজ্য বায়ু। কেন বাণিজ্য বায়ু বলা হতো? আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ু দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করতো, তাই এই বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। তারপর এই পার্টটা তোমরা অবশ্যই দেখবে। হ্যাঁ, খুব ভালো মতো করে দেখবে যে দুই গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে কম উষ্ণ স্থান থেকে তুলনীয়, এই পার্টগুলো অবশ্যই কিন্তু ভালো করে পড়বে, এগুলো একটু পড়বে, তোমরা বুঝতে পারবে। এরপর দেখো আইটিসিজেড, খুব গুরুত্বপূর্ণ, এর ফুল ফর্ম কিন্তু আসতে পারে। কি বলা হয়েছে এখানে, আইটিসিজেড কি, এর ফুল ফর্ম তোমাদের দেওয়া আছে এখানে। হ্যাঁ, ভালো করে পড়বে তোমরা অবশ্যই। এরপরে পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এখানটা দেখে নেবে, এটা সংজ্ঞা রইল। এরপর তুমি আস্তে আস্তে বৈশিষ্ট্যগুলো পড়ে নেবে, বুঝতে পেরেছো? ছবি কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে, ছবিটা কিন্তু দেওয়া উচিত, বাঞ্ছনীয়। আর এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে, এই পার্টগুলো তোমরা ঠিকঠাক করে পড়ে লিখতে পারলে কিন্তু হবে। এরপর চলে আসো তোমরা 36 নম্বর পৃষ্ঠায়। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা টপিক রয়েছে, যেমন দেখো গর্জনশীল 40, হ্যাঁ, কোধনমত 50, তারপর তীক্ষ্ণ চিৎকারকারী 60। গর্জনশীল 40 কি, সশব্দে প্রবাহিত হয়, মাথায় রাখবে এটা। হ্যাঁ, জাস্ট এই শব্দটা মাথায় রাখবে, তাহলে পারবে। এরপরে যেটা তোমাদের রয়েছে কোধনমত 50, এটা কি, প্রচন্ড গতিতে প্রবাহিত হয়। আগেরটা সশব্দে প্রবাহিত হয়, শব্দ করে করে প্রবাহিত হবে, আর এটা প্রচন্ড গতিতে খুব তাড়াতাড়ি হবে। আর এটা কি হবে, তীক্ষ্ণ শব্দে প্রবাহিত হবে। জাস্ট এখানে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, পরপর দেওয়া আছে। আশা করি তোমাদের এটা মনে থাকবে, খুব ভালো করে পড়বে, বুঝতে পেরেছো? এরপরে মেরুবায়ুটা তোমরা দেখবে, মেরুবায়ুর সংজ্ঞা এখানে দেখে নেবে। এরপরে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা পড়বে। আর ছবি বারবারই বলছি, তোমরা কিন্তু ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? এরপর তোমরা 38 নম্বর পৃষ্ঠায় চলে আসবে। এখানটায় কিন্তু কয়েকটা জায়গা দেখার রয়েছে, যে এই যে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের ব্যাপারটা। এখানে কর্কট সংক্রান্তির দিন বলা হচ্ছে 21শে জুনকে, এবং মকর সংক্রান্তির দিন বলা হচ্ছে 22শে ডিসেম্বরকে। এটা কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, তাই কিন্তু একটু ভালো করে তোমাদের এটা দেখতে লাগবে। তারপরে এই জায়গাগুলো একটু দেখবে, এখানে আন্ডারলাইন করা রয়েছে, ইম্পর্টেন্ট টপিক কিন্তু এখানে
দেওয়া আছে, খুব ভালো মতো করে পড়বে। নিচের দিকটা অতটা তোমাদের দেখার দরকার নেই। এরপরে 39 নম্বর পৃষ্ঠায় আসবে, এখানে সাময়িক বায়ু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, একটু ভালো করে দেখবে সাময়িক বায়ু কাকে বলা হয়। হ্যাঁ, ভালো করে দেখবে। তারপরে সমুদ্র বায়ু কোনটা, খুব ভালো করে দেখবে এটা। হ্যাঁ, যে বিকেল সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া বেশ আরামদায়ক হয়, এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয়, এই বাতাসই হলো সমুদ্র বায়ু, খুব ভালো মতো করে এটা দেখবে। হ্যাঁ, এরপর নিচের দিকে চলে আসবে স্থলবায়ু, স্থলবায়ু কোনটাকে বলা হয়, খুব ভালো করে পড়বে। এরপরে যে পার্টটা তোমরা নিচের দিকে চলে আসবে, এখানটায় মৌসুমী বায়ু সৃষ্টির কারণ। এখানে স্থলবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে, কেন বলে, কাকে বলে, এটা কিন্তু সমস্ত দেওয়া রয়েছে এখানটায়, খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে দেখবে। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কাকে বলা হচ্ছে, কেন, তো এটা কিন্তু অবশ্যই তোমরা এখানে ব্র্যাকেট করে নাও, এই অংশগুলো পড়বে, অনেকাংশে তোমরা কিন্তু উপকৃত হবে। এরপরে চলে আসো তোমরা 40 নম্বর পেজে শীতকালীন মৌসুমী বায়ু কাকে বলে, এই ব্র্যাকেট করা আছে, ভালো করে পড়বে এই জায়গাটা। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বায়ু রয়েছে। অ্যানাবেটিক বায়ু খুব গুরুত্বপূর্ণ, দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না, ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। কি হয়, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম অ্যানাবেটিক বায়ু। যদি বলে অ্যানাবেটিক বায়ুর অপর নাম কি বা অন্য নাম কি, উপত্যকা বায়ু, মাথায় রাখবে। হ্যাঁ, আর এবার যেটা রয়েছে ক্যাটাবেটিক বায়ু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কি হচ্ছে, রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু, মানে উপরের দিকে বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চ চাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর ওপর থেকে কি হয়, নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে, এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম ক্যাটাবেটিক বায়ু। তাহলে পার্বত্য বায়ুর অপর নাম কি, ক্যাটাবেটিক বায়ু। খুব ভালো করে দেখবে, এই বায়ু প্রভাবে কি হয় বলতো, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টি হয়, খুব ভালো মতো করে জায়গাটা দেখবে। স্থানীয় বায়ু কাকে বলে, এটা ভালো করে পড়বে। পৃথিবীর নানা অঞ্চলে বছরের বিভিন্ন সময় স্থানীয় কারণে প্রবাহিত যে বায়ুগুলো, সেটাকে বলা হয় স্থানীয় বায়ু। তো এই পার্টগুলো অবশ্যই দেখবে। হ্যাঁ, তো এখানে দেখবে যে কোথায় কোথায় কি স্থানীয় বায়ু রয়েছে। এই যে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুর নাম কি, চিনুক, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুর নাম কি, চিনুক। তারপরে অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ুর নাম কি, বোরো। সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুর সিরক্ষ স্থানীয় বায়ুর উদাহরণ। তো এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, এই পার্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। এবার চলে আসো আকস্মিক বায়ু কোনটাকে বলা হচ্ছে, সংজ্ঞাটা তোমরা দাগিয়ে নাও, সংজ্ঞাটা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে ঘূর্ণবাত, ঘূর্ণবাতটা দেখবে কিন্তু। হ্যাঁ, ঘূর্ণবাতটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, প্রায় 160 কিমি পর্যন্ত হয়, মানে ঘন্টায় এর গতিবেগ, খুব ভালো করে পড়বে। এবং এখানে প্রতীপ ঘূর্ণবাত খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটা দেখবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ে, টিকা আকারে বা সংজ্ঞা আকারে আসতে পারে প্রশ্নগুলো, অবশ্যই ভালো করে পড়বে, উদাহরণগুলো কিন্তু ভালো করে দেখবে। এরপর তোমরা চলে আসো 43 নাম্বার পেজে, অধ্যায়ের নাম মেঘ বৃষ্টি। এখান থেকে তোমরা কি পড়বে, সিরাজ। সিরাজ কি, মানে দেখো সুন্দর সুন্দর আকাশে আমরা মেঘ দেখি না, তো সেই মেঘগুলো এক এক রকম সময় এক এক রকম আকার ধারণ করে, তো সেটা কোনটাকে কি বলা হয় সেটা এখানে দেওয়া হচ্ছে। সিরাজ কোনটাকে বলা হচ্ছে, দেখো কি সুন্দর আকাশটা, তাই না, ভালো করে পড়বে, ব্র্যাকেট করে দেওয়া রয়েছে। এরপরে কি রয়েছে, সিরোস্ট্যাটাস, খুব সুন্দর, দেখো দেখো সুন্দর করে ছবিগুলো দেওয়া রয়েছে। এরপরে কি রয়েছে, সিরোকিউমুলাস, সিরোকিউমুলাস, খুব ভালো করে দেখো, সিরোকিউমুলাস, খুব সুন্দর না লাগছে আকাশটাকে। এরপরে তোমরা যেটা পড়বে অল্টোস্ট্যাটাস, অল্টোস্ট্যাটাস পড়বে, এবং তারপরে তোমরা পড়বে অল্টোকিউমুলাস। হ্যাঁ, এই প্রত্যেকটা আকাশের সংজ্ঞাগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে বন্ধুরা। এরপরে কি রয়েছে, স্ট্র্যাটোকিউমুলাস, খুব ভালো করে পড়বে, এগুলা খুব ভালো করে পড়বে, এই প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা তোমাদেরকে জানিয়ে রাখতে হবে, খুব সুন্দর করে পড়ে রাখবে এগুলা। এরপরে তোমরা দেখবে হচ্ছে স্ট্যাটাস, তারপর দেখো নিম্ব স্ট্যাটাস, এগুলো প্রত্যেকটা পড়ে পড়ে দেওয়া যেতে পারে, কিন্তু সময়টা বেশি যাবে, জাস্ট তোমরা দাগিয়ে নাও, এগুলো পড়বে, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এখনো তো অনেকটা সময় রয়েছে তোমাদের পরীক্ষার। এরপরে কিউমুলাস, হ্যাঁ ভালো করে দেখবে, যে পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়। এরপরে যেটা রয়েছে কিউমুলোনিম্বাস, ভালো করে দেখবি, দেখো প্রত্যেকটা দেওয়া আছে, দেখো এই আকাশটা কতটা ভয়ঙ্কর লাগছে না এটা। হ্যাঁ, খুব সুন্দর করে দেখবে এগুলো। হ্যাঁ, যে এর আরেক নাম বজ্রমেঘ তৈরি হয়, এখানটায় দেখো কি সুন্দর করে দাগানো আছে, এগুলো প্রত্যেকটা পার্টগুলো পড়বে, খুব সুন্দর করে বুঝবে তোমরা, বুঝতে না আর খুব যদি অসুবিধা হয় আমাকে জানাবে। এরপর তোমরা 45 নম্বর পেজে আসবে, এখানে দেখো শিশিরাঙ্ক, শিশিরাঙ্কটাকে দেখবে। তো এই পার্টগুলো পড়বে খুব সুন্দর করে। এখানে দেখো জলকণাগুলির ব্যাস 0.02 মিমি, ভালো করে দেখতে হবে। এখানে কয়েকটা দেখো বাষ্পীভবন কাকে বলে, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে কি বলা হয়, সম্পৃক্ত বায়ু। তারপরে কি, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো
ওই বায়ুর শিশিরাঙ্ক বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ঘনীভবন বলা হয়। এই পাঠগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু খুব সুন্দর করে দেখতে হবে। এরপর তোমরা 46 নম্বর পৃষ্ঠায় আসবে অধক্ষেপণ কাকে বলে, খুব ভালো করে দেখবে অধক্ষেপণ কাকে বলে। তারপরে ঠিক নিচের দিকে চলে আসবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, টিকা আকারে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আপেক্ষিক আর্দ্রতা, ভালো করে পড়তে হবে। তারপরে বৃষ্টিপাত পড়তে হবে, হ্যাঁ পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত পড়বে ভালো করে। তারপরে তোমরা যেটা পড়বে যে এখানে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা সংখ্যাটা খুব ভালো করে দেওয়া আছে, পরিচলন বৃষ্টিপাতটা পড়বে খুব সুন্দর করে। প্রত্যেকটা বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত রয়েছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত রয়েছে, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত রয়েছে। 47 নম্বর পেজে খুবই গুরুত্বপূর্ণ শৈলক্ষেপ বৃষ্টিপাত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কেন শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে। প্রতিবাদ ঢাল কি, অনুবাদ ঢাল কি, খুব ভালো মতো করে দেখবে। বৃষ্টির ছায় অঞ্চল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল ভালো করে পড়তে হবে তোমাদেরকে, বৃষ্টির ছায় অঞ্চলটা। হ্যাঁ তারপর দেখো এখানে এখানে এই জায়গাটা একটু দেখো যে শৈলক্ষেপ কেন বলা হয়েছে। শৈল কথার অর্থ পর্বত, আর উৎক্ষেপ হলো উপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম শৈলক্ষেপ বৃষ্টিপাত। এখানে এই প্রত্যেকটা পাঠ দেওয়া রয়েছে, ভালো করে দেখবে। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি আর উত্তর ঢালে অবস্থিত শিলং, এর মধ্যে দূরত্ব পায় কত? 56 কিমি। চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাতের গড় বার্ষিক বৃষ্টিপাত কত বলতো? 11,777 মিলিমিটার, কিন্তু শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2,207 মিমি। ভালো করে এই পাঠগুলো তোমাদের দেখতে লাগবে, ছোট প্রশ্ন হিসাবে কিন্তু এখান থেকে আসতে পারে। তারপরে দেখে নাও ঘূর্ণবৃষ্টি। ঘূর্ণবৃষ্টি কি? যে স্বল্প পরিসরে কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে কি হয়। এই প্রত্যেকটা পাঠ পড়তে হবে, পড়লে অনেকটা সময় লাগবে, তাই তোমাদের দাগিয়ে দিচ্ছি এখানে, তোমরা একটু দাগিয়ে নাও। এরপরে তোমরা চলে আসো ঘূর্ণবাতের চোখ বা ঘূর্ণবাতের চক্ষু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। এখানে কয়েকটা ছোট প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাত ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণবৃষ্টি ঘটায়। যেরকম 2009 সালে ঘূর্ণবাত আয়লা, 2013 সালে ঘূর্ণবাত কি নামে পরিচিত? ফাইলিন। এর প্রভাবে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর এখানে দেখো বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। এগুলো কোথাকার কোন ঝড় কি নামে পরিচিত, এটা কিন্তু পড়তে হবে, ছোট প্রশ্নের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছ? এরপরে নিচের দিকে অতটা পাঠ দরকার নেই, গুরুত্বপূর্ণ নেই, তোমরা জাস্ট রিডিং করতে পারো এখানটায়। এরপর 49 নম্বর পৃষ্ঠায় কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দেখো গুড়ি গুড়ি বৃষ্টি, তারপরে তোমাদের রয়েছে স্লিট, শিলাবৃষ্টি, হ্যাঁ তুষারপাত, এই পাঠগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। এবার নিচে রেনগজ কোনটা? বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় রেনগজ যন্ত্রের সাহায্যে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছোট প্রশ্নের জন্য। এরপরে সমবর্ষণ রেখা কি? এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এই দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন, এই পার্টের যে প্রশ্নগুলো রয়েছে এই পৃষ্ঠায়, এগুলো কিন্তু প্রত্যেকটা ছোট আকারে আসতে পারে, তাই প্রত্যেকটা কিন্তু গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। এরপর চলে আসো তোমরা 78 নম্বর পেজে উত্তর আমেরিকা। এখানে দেখো উত্তর আমেরিকাকে কি কি বলা হয়। যে পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে? উত্তর আমেরিকায়, এটা অত্যাধুনিক শহর। পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোথায় আছে? উত্তর আমেরিকায়। তো পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি? নায়াগ্রা জলপ্রপাত। এভাবে তোমাদের পড়তে হবে প্রত্যেকটা। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এটা কোথায় আছে? উত্তর আমেরিকায়। তো এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আলোচনা করা আছে। হ্যাঁ তারপরে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ সুপেরিয়ার কোথায় আছে? উত্তর আমেরিকায়। বা পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? সুপিরিয়র, এটা তোমার জানতে হবে। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর আটলান্টা, এটা কোথায় আছে? এটা আছে উত্তর আমেরিকায়। তো পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? আটলান্টা, পড়তে হবে তোমাদেরকে। এবার দেখো এখানে কয়েকটা জায়গা দেওয়া রয়েছে। পৃথিবীর উত্তর গোলার্ধের ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, ভালো করে দেখতে হবে। পৃথিবীর উত্তর গোলার্ধের ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। তারপরে কি? আয়তনে ভারতের প্রায় কত? 6 গুণ। 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক এই মহাদেশটি আবিষ্কার করেন। ভালো করে ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাইন্ডে রাখতে হবে। এরপর চলে আসো তোমরা 79 নম্বর পেজে। এখানে তোমরা দেখে নাও ভারতীয় দ্বীপপুঞ্জ, এই জায়গাটা দেখবে, ভালো করে দেখবে এখানে ঘটনাটা। তারপরে এই যে কলম্বাস, যে আমেরিকা ভেসপুচির যে বিষয়টা রয়েছে, আমেরিকা ভেসপুচির বিষয়টা এখানে পড়তে হবে। এবার উত্তর আমেরিকার এখানে একটু অবস্থান এখানে ভালো করে পড়বে। হ্যাঁ উত্তর আমেরিকা সম্বন্ধে বলে যে অবস্থানটা পড়বে, অবস্থানটা একটু দেখে নিবে, সীমাটা দেখবে, তারপরে এই পার্টটা দেখে নেবে একটুখানি। হ্যাঁ প্রধান নদীর নাম কি আছে? মিসিসিপি, মিসৌরি। কত কিমি? 6270 কিমি। উচ্চতম শৃঙ্গের নাম কি? ম্যাককিনলে, 6190 মিটার। দেহের সংখ্যা কটা রয়েছে? 23টি। বিখ্যাত শহরগুলোর নাম কি কি? এগুলো অবশ্যই একটু ভালো করে পড়ে নেবে। তারপরে এখানে যোজক কোনটাকে বলা হয়? দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড, তা হলো যোজক। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটিকে কি বলা হয়? পানামা যোজক। তারপরে দেখো 1914 সালে পানামা যোজকটি কেটে পানামা খাল পথ তৈরি করা হয়। ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখতে হবে।
এরপরে তোমরা চলে আসো 81 নম্বর পৃষ্ঠা। এখানটা দেখো এই যে মাউন্ট ম্যাককিনলে, ভালো করে এই লাইনটা, খুব লাইনটা গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর দেখো পরবর্তী যেটা রয়েছে কর্ডিলেরা, খুব ভালো করে পাঠটা পড়তে হবে। মৃত্যু উপত্যকা, মৃত্যু উপত্যকা কেন বলা হচ্ছে? যেখানে পশ্চিমে পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা কিন্তু মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এখানে এই উত্তর আমেরিকার উষ্ণতম 56 ডিগ্রি সেলসিয়াস স্থান, এটা পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। এই জায়গাটা একটু দেখে রাখতে হবে, বুঝতে পেরেছ? এরপরে মধ্যভাগের সমভূমি অঞ্চল, গ্রেট প্লেন নামে পরিচিত বা বৃহৎ সমভূমি, এই পার্টটা তোমাদের কিন্তু দেখতে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ এই পার্টগুলো রয়েছে। এরপর তোমরা চলে আসো যে পঞ্চরথ। পঞ্চরথ বলতে কোনটা কোনটা বোঝানো হচ্ছে? সুপিরিয়রের পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা কোনটা? এই যে মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। ভালো করে দেখতে হবে কিন্তু, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এটা মিলে এই 5টা হ্রদকে মিলে পঞ্চরথ বলা হচ্ছে। এখানে যে পার্টগুলো রয়েছে, যে 4টি ভাগে ভাগ করা হচ্ছে, এখানে দেখো এখানে সেন্ট লরেন্স নদীর আববাহিকা সমভূমি, হ্রদ অঞ্চলের সমভূমি, প্রেইরি সমভূমি, মিসিসিপি মিসৌরি আববাহিকা সমভূমি, এই পার্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপর দেখে নাও কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি, লরেন্সের উচ্চ মালভূমি কোনটাকে বলা হচ্ছে? পূর্ব দিকের উচ্চভূমিগুলো একটু দেখে নাও, এখানে খুব ভালো মতো করে এই পার্টগুলো পড়তে হবে। এখানে প্রত্যেকটা কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, প্রত্যেকটা দাগিয়ে রেখেছি আমি, তো এই প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে এই যে মিটারগুলো পড়তে লাগবে তোমাদের। এবার তোমরা চলে আসো উত্তর আমেরিকার প্রধান নদী সমূহ। এখানে প্রত্যেকটা নদীর নাম দেওয়া রয়েছে, এর উৎসগুলো দেওয়া রয়েছে, মোহনা দেওয়া রয়েছে, উপনদীর নাম দেওয়া রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এই পার্টটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, অবশ্যই দেখবে এবং এই প্রত্যেকটা মিটার সব কিন্তু দেখবে, এগুলা খুব ভালো করে এই পার্টটা মুখস্থ করবে। তারপরে গ্র্যান্ড ক্যানিয়ন, একটু বুঝে বুঝে পড়বে, তাহলেই দেখবে তোমাদের মনে থেকে যাবে। হ্যাঁ, তারপরে গ্র্যান্ড ক্যানিয়ন কি রয়েছে? গ্র্যান্ড ক্যানিয়নের পার্টটা এখানে ভালো করে পড়বে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্র্যান্ড ক্যানিয়ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে এটা। হ্যাঁ, এই পার্টগুলো দাগিয়ে নেবে। এখানে দেখে নাও মিসিসিপি নদীর প্রধান উপনদী কি বলতো? মিসৌরি। মিসিসিপি নদীর প্রধান উপনদী মিসৌরি। টেনিস নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। কোন নদীর উপর উঠেছে? টেনেসি নদীর উপরে। তারপর দেখে না এটা পরবর্তী পার্ট, মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কে? কলোরাডো নদী। এই পার্টগুলো অবশ্যই দেখতে হবে তোমাদেরকে। এবার তোমরা 85 নম্বর পৃষ্ঠায় যে জলবায়ুর বৈচিত্র্যের কারণ বা উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ খুব ভালো করে পড়তে হবে। এখানে অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান, এই পার্টগুলো যদি তোমরা ঠিকঠাক করে পড়ে নাও তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটা। আর যদি তোমরা চাও যে সহায়িকা বই থেকে পড়বো, তো সহায়িকা বই থেকে পড়তে পারো, এখান থেকে চাইলে এখান থেকে পড়তে পারো, তোমাদের যেখান থেকে ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু পড়তে পারো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা 86 নম্বর পৃষ্ঠায় এই যে পার্টগুলো রয়েছে, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট দেওয়া রয়েছে। তোমরা যদি পারো অবশ্যই একটু দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে জায়গাগুলো, একটু ভালো করে পড়বে। এখানে দেখো বৃহৎ চাঁদোয়া, তারপরে দেখো মিশ্র অরণ্য, নরম কাঠের অরণ্য, তারপরে দেখো ঝোপ তুন্দ্রা, এই প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই পার্টগুলো কিন্তু ভালো করে একটু পড়ে রাখবে, যদি পারো একটু দেখে নেবে। এখানকার স্বাভাবিক উদ্ভিদগুলোর নাম কি রয়েছে, এই পার্টগুলো জলবায়ুর বৈশিষ্ট্য কি রয়েছে, অবস্থানটা কি রয়েছে, একটু দেখবে এগুলা, তাহলে তোমরা কিন্তু পারবে। একটু রিডিং করে নেবে, বুঝতে পেরেছো? এইবার চলে আসো তোমরা 87 নম্বর পেজে। এখানটা একবারে তোমরা নিচের দিকে চলে আসো, দেখো এখানটায় পেইরি তৃণভূমি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, পেইরি তৃণভূমি রয়েছে এখানটায়। এখানটা দেখো ডাকোটা, ডাকোটা কি? পৃথিবীকে রুটির ঝুড়ি বলা হয় কোনটাকে? তো এই পার্টটা দেখবে, হ্যাঁ খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীকে রুটির ঝুড়ি বলা হয়। ভালো করে দেখবে যে ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। হ্যাঁ ভালো করে দেখবে, এটা ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড, খুব ভালো করে পড়বে এই পার্টটা। হ্যাঁ, তারপরে চলে আসবে তোমরা 88 নম্বর পেজে। এখানটা তোমরা যে পার্টগুলো পড়ছো খুব ভালো করে দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, খুব ভালো করে পড়বে এই পার্টটা। হ্যাঁ, এখানে এই পার্টগুলো একটু দেখবে, এই যে সেন্ট লরেন্স নদীটি 5টি হ্রদকে যুক্ত করেছে, এই পার্টটা দেখবে খুব ভালো করে। এবার এখানটায় দেখো হ্রদ সৃষ্টির কথা যে পার্টটি রয়েছে, এখানটা একটু তোমরা রিডিং করে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে, বুঝতে পেরেছো? আর জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ যে রয়েছে, এখানটা এই জায়গাগুলো তাপমাত্রাটা দেখবে, বৃষ্টিপাতটা দেখবে। হ্যাঁ, এখানকার যে উদ্ভিদগুলো রয়েছে উদ্ভিদগুলো দেখবে, এই প্রত্যেকটা পার্ট গুরুত্বপূর্ণ। আর এই খনিজ সম্পদ শিল্প রয়েছে না, এই পার্টটা তোমরা একটু রিডিং করে রেখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়।
তারপরে তোমরা চলে আসবে 89 নম্বর পৃষ্ঠা। এখানে দেখো এই উত্তর আমেরিকায় শিল্প উন্নতি কারণগুলো কি হয়েছে, প্রত্যেকটা কারণ দেওয়া আছে। হ্যাঁ, পর্যাপ্ত মূলধনের সহায়তা, পঞ্চরদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হয়, বনজ প্রাণীজ কাঁচামাল, ঘনবসতিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায়, উন্নত পরিবহন ব্যবস্থা, জলপথ, তারপরে তোমার উন্নত মানের সড়ক পথ এই অঞ্চলে জালের মতো বিস্তৃত, এখানকার খরস্রোতা নদীগুলিও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ, খনিজ সম্পদের সহজলভ্যতা, আকরিক লোহা ও কয়লা খনির সান্নিধ্য। তো এই প্রত্যেকটা হচ্ছে শিল্পোন্নতির কারণ ছিল। এগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়বে, এগুলা লিখে দিলে কিন্তু তোমার নাম্বার পেয়ে যাবে। এরপর চলে এসো শিল্পের নাম, এই পার্টটা কিন্তু ভালো করে পড়তে হবে। শিল্পের নাম: লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, খনিজ তেল শোধন ও পেট্রো রসায়ন শিল্প, মাংস শিল্প, ময়দা শিল্প, রাবার শিল্প। এখানে যে প্রত্যেকটা নামগুলো দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসে অনেকবার, বুঝতে পেরেছো? এরপর তোমরা চলে আসবে 90 নম্বর পৃষ্ঠায়, যে কৃষি উন্নতির কারণ কি ছিল। উত্তর আমেরিকা কৃষি উন্নতির কারণ, এই পাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ, শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ, হ্রদগুলি থেকে জলসেচের পর্যাপ্ত জল, ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা, উর্বর চান্নজেব মৃত্তিকা, নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত বৃষ্টিপাত উষ্ণতা সমস্ত কিছু পাওয়া যায় জন্য এখানে কিন্তু কৃষি উন্নত হয়েছিল। এখানে দেখো শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, বা কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, শিকাগো শহরকে। খুব ভালো করে কিন্তু পড়তে হবে এই জায়গাগুলো। হ্যাঁ, দাগিয়ে দেওয়া রয়েছে। তারপরে এই পার্টগুলো একটু করে দেখবে, অবশ্যই দেখবে, প্রত্যেকটা পার্টকে কিন্তু ভালো করে দেখবে। এরপর তোমরা 91 পৃষ্ঠা চলে আসবে। এখানটায় তোমাদের দেখো এখানে যে উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশ যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডীয় শিল্প অঞ্চল বলা হয়। এই পার্টগুলো একটু দেখবে, প্রত্যেকটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। যেগুলো আন্ডারলাইন করা হচ্ছে প্রত্যেকটা আন্ডারলাইন করে তোমরা কিন্তু দেখবে এবং পড়বে প্রত্যেকটা পার্টকে। হ্যাঁ, অবস্থানটা দেখবে, সীমাটা দেখবে। এরপর দেখো জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, ভূপ্রকৃতি ও নদীটা আগে এটা রিডিং পড়ে রাখবে। জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু এই পার্টটা, খুব ভালো করে এই পার্টটা কিন্তু রিডিং পড়বে। রিডিং পড়ে তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 40 সেমির কম, এই পার্টগুলো। এখানে শিল্ড অঞ্চলের উত্তরে এরূপ জলবায়ুর অন্য শৈবাল, গুল্ম, ঔষধি গাছ, এগুলো সমস্ত জিনিস এগুলো পড়তে হবে। একটু ভালো করে পড়লে তোমরা কিন্তু বুঝে যাবে। হ্যাঁ, 4 ডিগ্রি সেলসিয়াস। এবার এখানকার জীবজন্তু তোমরা দেখবে, কৃষিকাজ দেখবে, খনিজ সম্পদ, পৃষ্ঠা নম্বর 92, এই পার্টগুলো একটু করে দেখবে। তারপর দেখো খনিজ সম্পদের নাম, উত্তোলক অঞ্চল, এই যে প্রত্যেকটা খনিজ সম্পদের নাম দেওয়া আছে এবং কোথা থেকে উত্তোলক করা হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু ভালো করে পড়তে হবে, ইম্পর্টেন্ট রয়েছে। খুব ভালো করে। এই যে শিল্পের উন্নতি কেন ঘটছে, এই পার্টগুলো প্রত্যেকটা পয়েন্টগুলো দেওয়া আছে এখানে। এই পয়েন্টগুলো পড়ে তোমরা যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে, খুবই সোজা। আর তোমরা যদি মনে করো না সহায়িকা বই থেকে পড়বো তাও পড়তে পারো, কিন্তু এগুলো পড়লে সোজা লাগবে। এরপরে তোমরা 93 পৃষ্ঠা চলে আসো। এখানে দেখো শিল্পের নামগুলো দেওয়া আছে, কেন্দ্রগুলো দেওয়া আছে, উৎপাদক দ্রব্য দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাষ্ঠ ও কাগজ শিল্প রিডিং বই রাখবে। পরিবহনের সুবিধা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো মতো করে পড়বে এগুলো। হ্যাঁ, ফার শিল্প কোনটাকে বলা হয়। শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া অর্থাৎ ফার থেকে শীতের পোশাক তৈরি করা হয়। তারপর বাম দিক থেকে ডান দিক, এটা তোমরা একটু চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ। এটা খুব মানে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। হ্যাঁ, খুব ভালো ইম্পর্টেন্ট পার্ট। এরপর তোমরা চলে আসো 94 পৃষ্ঠা, দক্ষিণ আমেরিকা। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? আন্দিজ। পৃথিবীর বৃহত্তম নদী কি? আমাজন। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? অ্যাঞ্জেল। প্রাচীনকালে মায়া সভ্যতা নিদর্শন। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। এই টোটালটা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত, ভালো করে পড়বে। তারপর দক্ষিণ গোলার্ধের ত্রিভুজাকৃতি, দক্ষিণ গোলার্ধের কি বলেছে? ত্রিভুজাকৃতি এই মহাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। আয়তনে মহাদেশটি ভারতের কত? প্রায় 5 গুণ। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুচির অভিযানের ফলে এই মহাদেশটির কথা জানা যায়। এরপর দক্ষিণ আমেরিকার অবস্থান, সীমা, এর প্রধান নদী অ্যামাজন। হ্যাঁ, ভালো করে দেখবে। দেশের সংখ্যা, বিখ্যাত শহর, এই পার্টগুলো কিন্তু পড়তে হবে। লাতিন আমেরিকা, এই পার্টটা রিডিং করবে একটু অবশ্যই। তারপর দেখে নাও দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক পরিবেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? 4টি ভাগে। তারপর পশ্চিমে পার্বত্য অঞ্চল, এখানে দেখে নাও আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। হ্যাঁ, তারপরে অ্যাকনকাগুয়া, এটা 6962 মিটার কিন্তু আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই পার্টগুলো দেখতে হবে। এই মালভূমিতেই অবস্থিত টিটিকাকা হ্রদ, আর তোমার 3810 মিটার, পৃথিবীর উচ্চতম হ্রদ এটাই। ভালো করে এই পার্টগুলো একটু পড়বে, রিডিং করবে। এখান থেকে অনেকটা কিন্তু ছোট প্রশ্ন আছে, তারপরে এই পার্টগুলো একটু দেখবে, অবশ্যই দেখবে। হ্যাঁ, এরপরে তোমরা 97 পৃষ্ঠা চলে আসো। এখানে দেখো আন্দিজ পার্বত্য অঞ্চলের ভূমিকম্প প্রবণ কেন, এই পার্টটা একটু দেখবে। আটকামা মরুভূমি দেখবে। পূর্বের উচ্চভূমি অঞ্চল, আমাজন নদীর উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। এই পার্টগুলো অবশ্যই তোমাদের দেখতে লাগে। প্রত্যেকটি পার্ট রিডিং দাগিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। তারপরে মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল, এই পার্টগুলো দেখবে। সেলভা অরণ্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেলভা অরণ্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে এগুলা অবশ্যই। এরপর তোমরা যে নদীর নাম, উৎস, মোহনা, উপনদী, বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকটা পড়বে। আমাজন নদী এবং
ওরেনোকো নদী, দুটোই ভালো করে পড়বে। হ্যাঁ, এরপর দেখে নাও লা প্লাটা নদী, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদী মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। ভালো করে পড়বে, এখানে প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আন্ডারলাইন করা আছে, প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপরে নদীর বৈশিষ্ট্যটা দেখে রাখবে। আমাজন নদীর মোহনা অঞ্চলে বিপুল পরিমাণে স্বাদু জল সমুদ্রে মিলিত হয়। তারপরে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, এই পার্টগুলো একটু দেখবে। তারপরে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা পার্টটা তোমার পড়তে হবে ভালো করে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহায়িকা থেকে তোমরা পড়ে নিতে পারো। পৃষ্ঠা নম্বর 101-এ চলে আসবে। এখানে জলবায়ু বৈচিত্র্যকরণ কি, মানে অক্ষাংশগত অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির উচ্চতা, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, এগুলা একটু একটু করে পড়বে। এগুলাই তোমরা যদি বানিয়ে লিখে আসতে পারো তোমরা ছাক্কা নাম্বার পেয়ে যাবে। তোমরা এখান থেকেও পড়তে পারো, সহায়িকা বই থেকেও পড়তে পারো, এখান থেকে পড়লে সহজ হবে একটু। এই পাঠগুলো তোমাদের অবশ্যই কিন্তু পড়তে হবে। এরপর তোমরা পরবর্তী পার্ট দেখে নাও, যেখানে যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, এর অবস্থান, জলবায়ুগত বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, এই পার্টগুলো রয়েছে। এগুলো প্রত্যেকটা পার্টকে একটু রিডিং করে রাখবে। খুব ইম্পর্টেন্ট রয়েছে। এই যে স্থানকে গোধূলি অঞ্চল নামে পরিচিত, তো এই পার্টগুলো একটু দেখবে, একটু রিডিং পড়ে রাখবে, তাহলে তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। হাতে সময় রয়েছে, রিডিংটা পড়ে রাখতে কোনো অসুবিধা নেই, অবশ্যই জানার জন্য পড়ো এই জায়গাগুলো, বুঝতে পেরেছো? এরপর তোমরা 104 নম্বর বিষয়ে চলে আসো, সেলভা চিরহরিৎ বৃক্ষের অরণ্য। এখানকার সারা বছর বৃষ্টিপাত হচ্ছে। তারপর দেখে নাও এখানটায় তোমার 1 নজরে সেলভা অরণ্যের অবস্থান। তারপরে এই প্রত্যেকটা পার্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এই চাদোয়ার মতো ঢাকা রয়েছে, এই প্রত্যেকটা পার্ট রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো আনলাইন করে নেবে। এগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবে। কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো টপিক ধরে ধরে। কারণ আসলে ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এই পার্টগুলো অবশ্যই ভালো করে পড়বে। এরপর চলে যে পম্পাস অঞ্চল। হ্যাঁ, পম্পাস অঞ্চলটাকে দেখবে, এখানটায় এই পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ভূপ্রকৃতি ও নদীটা দেখবে, জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ দেখবে, পাম্পেরো এই পার্টটাও দেখবে অবশ্যই খুব ভালো করে, বুঝতে পেরেছো? খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে এই পার্টগুলো। এরপর তোমরা দেখো শস্য ভাণ্ডার নামে পরিচিত, শস্য ভাণ্ডারটাকে ভালো করে পড়বে। গম ছাড়া ভুট্টা, বালি, আখ, তুলা, নানা রকম শাকসবজি প্রচুর পরিমাণে সৃষ্টি হয়, পার্টটা ভালো করে পড়বে। এটা দেখবে। তারপরে এস্টেনসিয়া, কর্ডোবা, ভালো করে। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, ভালো করে পড়বে এই জায়গাগুলো। খনিজ সম্পদ ও শিল্প, এই পার্টগুলো একটু দেখবে খুব ভালো মতো। তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের টেক্সট বুকের যে 4টি অধ্যায় রয়েছে, 4টি অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সেক্টরগুলো আমি তোমায় দাগিয়ে দিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই বুঝিয়ে দিব এবং পরবর্তীতে আমি চেষ্টা করব সহায়িকা বইয়ের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ছোট প্রশ্নগুলো এবং বড় প্রশ্নগুলো দাগিয়ে দিব। তবে তোমরা যদি এখান থেকে যে সমস্ত জায়গাগুলো দাগানো আছে সেভাবে তোমরা যদি পড়ে নিতে পারো, তাহলে এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন সবকিছু চলে আসবে। অনেকে টেক্সট বুক পড়তে ভালোবাসে না, তারা সহায়িকা বুক থেকে শুধুমাত্র প্রশ্ন উত্তর করতে চায়, হ্যাঁ, সহজ করার জন্য। তো যাই হোক, তোমরা এই পার্টটিকে খুব ভালো করে পড়ো, হাতে এখন অনেকটা সময় রয়েছে, দেখবে তোমাদের প্রস্তুতি কিন্তু অনেকটা ভালো হচ্ছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।